আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উসামা অন্তু। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটির 36টি ওয়ার্ডে কাল ভোট। রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা। হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা কেন অপসারণ করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। রক্ষণাবেক্ষণের খরচ তুলতে ফ্লাইওভারের নিচে টোল ঘর আর দোকান নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, উদ্বেগ নগরবিদদের। এবং মুশফিকুর রহিমকে ছাড়াই 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন কাল একই সাথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 2 সিটি কর্পোরেশনের সম্প্রসারিত 18টি করে মোট 36টি ওয়ার্ডে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটির পর দক্ষিণ সিটিতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটির নির্বাচন উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টা যন্ত্রচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সিটি কর্পোরেশনের আওতাধীন মহাসড়ক ছাড়াও আন্তজেলা ও মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং প্রধান প্রধান সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানিক মিয়া এভিনিউয়ে রাজধানীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নির্বাচন প্রস্তুতির পাশাপাশি যান চলাচলে যে নিষেধাজ্ঞা, এটা কি ধরনের নিষেধাজ্ঞা এসেছে, আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? আসলে যান চলাচলে যে নিষেধাজ্ঞা রয়েছে, মূলত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল গতকাল মধ্যরাত থেকে 1 তারিখ মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ 1 মার্চ মধ্যরাত পর্যন্ত। এবং যেটি বলা হয়েছে যে উত্তর সিটি কর্পোরেশন যে এলাকাটি রয়েছে, যেহেতু এখানে মেয়র পদের উপনির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে পুরো উত্তর সিটি কর্পোরেশনের যন্ত্রচালিত সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া যেটি আপনি সংবাদও জানাচ্ছিলেন যে সংযোগ সড়ক যেগুলো রয়েছে, রাজধানীর সাথে যেই বাইরের জেলাগুলোর যেই যোগাযোগ স্থাপিত হবে যেই যানবাহনের মাধ্যমে, সে ধরনের যানবাহনগুলো চলতে কোনো ধরনের সমস্যা নেই। তবে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে অনেকে এসব বিষয়গুলো জানেন না, এবং বিশেষ করে মোটরসাইকেল নিয়ে অনেকে বের হয়েছেন এবং তারা নানান ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশিরও শিকার হয়েছেন। তাদেরকে অনেককে আইনের আওতাও নেওয়া হয়েছে। তো বিষয়টি হয়তো এর মধ্যে জনগণ এইসব ব্যাপারে সচেতন হয়ে যাবে। আর আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। মূলত এখান থেকে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আপনি জানেন যে সকালে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টির কারণে কিছুটা দেরি করে নির্বাচনী সরঞ্জাম সরবরাহের কাজটি শুরু হয়। এই রাজধানী উচ্চ বিদ্যালয়ের মতো বেশ কয়েকটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে আগে থেকেই নির্বাচনী সরঞ্জামগুলো মজুদ রাখা হয়েছিল। 12টার পর থেকে এইসব আঞ্চলিক কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কাজ চলছে। এবং আপনি জানেন যে সিটি কর্পোরেশন এলাকা যেহেতু খুব দূরত্বে নয় কেন্দ্রগুলো, সেহেতু সন্ধ্যার মধ্যেই এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম চলে যাবে বলে আশা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে উপনির্বাচন হচ্ছে, আপনি জানেন যে মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণেই এই শূন্যতাটি তৈরি হয় এবং উপনির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও তফসিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে কিছুটা বিলম্বে আবারও এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রায় 1300 কেন্দ্র রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। এছাড়া একই সাথে আপনি জানেন যে উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। 36টি নতুন ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো সম্প্রসারিত করা হয়েছিল, সেই ওয়ার্ডগুলোতে নির্বাচন হচ্ছে। এবং 2টি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কাউন্সিলরের মৃত্যুর কারণে। সেই 2টি ওয়ার্ডের মধ্যে একটিতে যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন একজন প্রার্থী, বাকি একটিতে নির্বাচন হচ্ছে। তো আমরা নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখছি, যদিও এটি উপনির্বাচন, যদিও ওয়ার্ডে নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন
অন্য সব নির্বাচনের মতোই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও আমরা এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কিছুটা আগ্রহ কম দেখতে পাচ্ছি। আপনি জানেন যে মেয়র পদে 5 জন প্রার্থী রয়েছে, তার মধ্যে সাইম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনাগুলো কেন অপসারণ করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চ একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল দেন। 2 সপ্তাহের মধ্যে রাজুকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রক্ষণাবেক্ষণের খরচ তুলতে এবার ফ্লাইওভারের নিচে টোলঘর আর দোকান নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, কিন্তু মহানগরীর যানজট নিরসনে তৈরি স্থাপনার সাথে এমন বাণিজ্যিক প্রকল্প কোনোভাবেই কাম্য নয় বলে জানাচ্ছেন চট্টগ্রামের নগরবিদরা। সিডিএর এমন আচরণে ক্ষুব্ধ তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন তাম্মিম মাহমুদ। আগে দীর্ঘ যানজটে প্রায় প্রতিদিনই নাকাল হতো বন্দরনগরীর মানুষ। বন্দরনগরীর সেই যন্ত্রণা কমাতে 4টি ফ্লাইওভার নির্মাণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তারপর নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেছে। মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 5.6 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নগরীর সবচেয়ে দীর্ঘ উড়াল সড়ক। সিডিএর দাবি, উড়াল সড়কটির রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, সৌন্দর্য বর্ধন সহ আনুষঙ্গিক মিলিয়ে যে টাকা খরচ তা তারা বহন করতে পারছেন না। তাই টোল বসিয়ে অথবা নিচে দোকান তৈরি করে সেই খরচ তুলতে চান তারা। মেনটেন করতে গিয়ে দেখা যায় প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ। তো এইটা করতে আসবে, তখন আমরা বিভিন্ন অপশন চিন্তা করলাম, যে টোলের অপশন চিন্তা করছি, আমরা নিচে পার্কিংয়ের বাড়ার কথা চিন্তা করছি, আমাদের র্যামের নিচে যে স্পেস আছে, খালি স্পেস, সেগুলো বাড়া দেওয়ার কথা চিন্তা করছি। সিডিএর এমন যুক্তি মানতে নারাজ নগরবিদরা। তাদের মতে এমন সিদ্ধান্ত নগরবাসীর ভোগান্তি আবার বাড়াবে। পরিবহন খাতে আমাদের ব্যয়টা এত বেড়ে গেছে, সেই জায়গায় যদি রাস্তাগুলি টোল বসানো হয় তাহলে এটা একটা আমাদের জন্য একটি জনবান্ধব নয়, জনবিরোধী একটি পদক্ষেপ হবে বলে আমি মনে করি। নিচে দোকান করলে এক হলো সৌন্দর্যহানি হবে, যানজট হবে এবং অবশ্যই এটা বিপজ্জনক। তবে সিডিএ চেয়ারম্যান জানান, তাদের এই প্রকল্প স্থায়ী কোনো স্থাপনা নয়, সীমিত সময়ের জন্য। অত্যন্ত অল্প টাকার টোল হবে। আমরা যে এলিভেটর এক্সপ্রেসে শুরু করেছি কাজ, এখানে পরিষ্কার লেখা আছে টোল দিতে হবে। তাহলে সেই টোল দিয়ে আমাদের সবগুলো মেনটেন করা যাবে। চট্টগ্রামের দীর্ঘতম এই ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে 457 কোটি টাকা। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত নির্মাণ হতে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও যুক্ত হবে এর সাথে। তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ডাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার প্রয়োজন হলে তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মগবাজারে প্রভাতী বিদ্যানিকেতনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নতুন প্রজন্ম যেন মাদক থেকে দূরে থাকে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স উল্লেখ করে বলেন, জনগণ এখন মাদকের বিরুদ্ধে সাড়া দিচ্ছে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রতিষ্ঠানগুলো আরো সজাগ থাকার আহ্বান জানান তিনি। আশা করি এবং বিশ্বাস করি একটা সুন্দর পরিবেশে নির্বাচনটি সুষম হবে। আর আমাদের নিরাপত্তা বাহিনী তো ডাকসুর ওই ইউনিভার্সিটির ভিতরে একটা নিয়ম কানুনের মাধ্যমে চলতে হয়। আমাদের নিরাপত্তা বাহিনী যদি তাদের প্রয়োজন হয়, আমাদের নিরাপত্তা বাহিনী থাকবে তাদেরকে সহযোগিতা করার জন্য। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যখন মনে করবেন তাদের প্রয়োজন তখনই তারা যাবেন, কিন্তু তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সক্ষম। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। মুশফিকুর রহিমকে ছাড়াই 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আশা, মুশফিকের অভাব বুঝতে দেবেন না তরুণরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক আরও বলেন, ভালো ফল পেতে পেসারদের দায়িত্ব নিতে হবে। হ্যামিল্টনে ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ লড়াইটা 2016-তে। স্মৃতিতে এখনও নিশ্চয়ই ধুলো পড়েনি টাইগারদের। ওয়েলিংটনে সেই টেস্টে সাকিব আল হাসানের রান 217, মুশফিকুর রহিমের পাশে 159 রান। বাংলাদেশের ইনিংসে ঘোষণা 5 উইকেটে 595 রানে।
দুবছর পর আবারও যখন মুখোমুখি হচ্ছে দুদল, হ্যামিল্টনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে শূন্যতা দুটি নামে। অধিনায়ক রিয়াদও মানছেন তা। মুশফিক এবং সাকিব দুজনই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, আর তার দুজন না থাকাতে অবশ্যই এটা আমাদের দলের জন্য যতটুকু অপরিহার্য ওরা, এটা আমরা সবাই জানি কতটুকু ইম্পর্টেন্স ওরা ওদের পারফরমেন্স দিতে আমাদের দলে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যারা ওই অপরচুনিটিগুলো পাবে তারা যেন নিজেদেরকে প্রস্তুত রাখে। ইতিহাস বলে কিউইদের বিপক্ষে বেশিরভাগ সময়ই বড় ব্যবধানে হারতে হয়েছে তামিমদের। 13 ম্যাচে পরাজয় 10 টেস্টে। এই সফরে ওয়ানডেতেও রংহীন বাংলাদেশের পারফরমেন্স। এমন পরিস্থিতিতে তাই অধিনায়কের কণ্ঠে রক্ষণাত্মক মনোভাব। এইসব কন্ডিশন আমরা জানি যে, কারণ ওদের অ্যাটাক সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে, কোন বলাররা কী রকম করতে পারে। এখন জাস্ট এটা আমরা আমাদের কীভাবে অ্যাপ্লাই করতে পারি, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কীভাবে নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারি। কারণ আমরা সবাই মোটামুটি এমব্রেস করে নিয়েছি যে কন্ডিশন টাফ হবে, হয়তো বা সুইং হবে, এটা হবে ওটা হবে। নিউজিল্যান্ড কন্ডিশন বরাবরই পেসারদের স্বর্গ, তাই স্বাগতিকদের ট্রেন্ট বোল্ট, টিম সাউদির জবাবটা মোস্তাফিজুর রহমান, রুবেলরা দাপটের সঙ্গে দেবেন বলেই বিশ্বাস রিয়াদের। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবার শেয়ার বাজারের খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের নির্বাচন উপলক্ষে আগামীকাল ঢাকা মহানগরে অবস্থিত সব তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে আগামীকাল দেশের শেয়ার বাজারের লেনদেনও বন্ধ থাকবে। নির্বাচন এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে 3 দিন শেয়ার বাজারের লেনদেন বন্ধ থাকবে। আগামী রবিবার থেকে আবার লেনদেন শুরু হবে। গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য 530% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে 52 টাকা 75 পয়সা। আগের বছর একই সময় আয় ছিল 55 টাকা 56 পয়সা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 104 টাকা 11 পয়সা। আগের বছর ছিল 218 টাকা 35 পয়সা। আগামী 25 এপ্রিল বেলা 11টায় চট্টগ্রাম রেডিসন ব্লুতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 21 মার্চ। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্য সীমা থাকছে না। আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড সমাপ্ত বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। 30 জুন 2018 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত নগদ লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছে পাঠিয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অভিবাসীদের পরিবারের সুরক্ষায় সরকারকে বিশেষায়িত কর্মসূচি নেয়ার দাবি জানিয়েছে অভিবাসী ও উদ্বাস্তু বিষয়ক গবেষণা সংস্থা রামরু। রাজধানীতে এক কর্মশালায় প্রবাসীদের দেশে থাকা সন্তান ও পরিবারের জীবনমান উন্নয়ন নিয়ে গবেষণা তথ্যও তুলে ধরেন সংস্থাটির বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ বিষয়ে সরকারের সতর্ক নজরদারির কথা জানান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য ইসরাফিল আলম ও রামরু প্রধান ডক্টর তাসনিম সিদ্দিকী। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাতে শীর্ষ সম্মেলনে বসছেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুদিনের এই বৈঠকে দুই নেতা কোরিয়া উপদ্বীপ থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট কিমের সাথে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজনীতিবিদদের সাথে বৈঠক করবেন। পরে তারা এক নৈশ ভোজে অংশ নেবেন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। আলোকিত কাস্টমস আলোকিত বাংলাদেশ এই স্লোগান নিয়ে যশোরের বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত হলো বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2019 প্রদান অনুষ্ঠান। এতে অধিক রাজস্ব প্রদান ও রাজস্ব আদায়ে প্রশংসনীয় উদ্যোগের কারণে 5 জন C&F এজেন্টকে বছর সেরা ব্যবসায়ী হিসেবে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান করেন দেশ সেরা কাস্টমস কমিশনার হিসেবে বিশ্বব্যাংক অ্যাওয়ার্ড প্রাপ্ত বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। এবার পার্টেক্স খেলার খবর।
কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। দু দলের প্রথম লেগের ম্যাচটি শেষ হয় 1-1 ড্রতে। লা লিগায় সবশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সে ম্যাচে ক্যারিয়ারের 50তম হ্যাটট্রিকও তুলে নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এল ক্লাসিকোর প্রথম লেগে যিনি ছিলেন মাঠের বাইরে, তাই মেসির ফেরাটা আত্মবিশ্বাস বাড়াবে ভালভার্দের দলের। অন্যদিকে লিগে লেভান্তের বিপক্ষে শেষ ম্যাচটি রিয়াল জিতেছে ঘাম ঝরিয়ে, যদিও পূর্ণ শক্তির দলই পাচ্ছেন রিয়াল বস সান্তিয়াগো সোলারি। কোপা দেল রের ইতিহাসে এর আগে দুদল মুখোমুখি হয়েছে 34 ম্যাচে, যেখানে রিয়ালের জয় 12 ম্যাচে, বার্সেলোনার 14টিতে। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত 2টায় মুখোমুখি হবে দুই দল। অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে ডিজনকে 3-0 ব্যবধানে হারিয়ে ফরাসি কাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন PSG। ঘরোয়া দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তারকা আক্রমণত্রয়ী নেইমার, কাভানি আর এমবাপ্পেকে ছাড়াই খেলতে নামে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ প্রাক ডি প্রিন্সেসে ফরাসি চ্যাম্পিয়নদের ম্যাচের 8 মিনিটেই এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। 20 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন থমাস মুনিয়ে। তাতে বড় জয়ে শেষ 4 নিশ্চিত হয় PSG-র। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং 2 সিটির 36টি ওয়ার্ডে কাল ভোট। রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা। হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা কেন অপসারণ করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। রক্ষণাবেক্ষণের খরচ তুলতে ফ্লাইওভারের নিচে টোল ঘর আর দোকান নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। উদ্বেগ নগরবিদদের। মুশফিকুর রহিমকে ছাড়াই 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।